আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে, যেতে যেতেও বারবার তানবীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানবীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখেই এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলেছে? মিনহাজদের ঘটনায় আমি কত কষ্টে আবিরকে আটকিয়েছিলাম, তারপরও পারলাম না। সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আবির কি এভাবেই হুমকি দিয়েছিল তানবীর? তানবীর মেকি স্বরে বলল, ধুর, এটা তো শুধু ট্রেইলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না, কিছু না। তা এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টা কণ্ঠে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রু কুঁচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস, মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়ার আগে বলেই ফেলেছে মেঘকে তার যে কোনো কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলে রাখিস। উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্নিক করে ফেলবো। রাকিব মৃদুস্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানবীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো। সে আমার, এদিকে আমার যে একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার। কোনো মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজ খবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গেছে। আসছে আমার প্রেমিক পুরুষ। তানবীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার। আর ঠিকঠাক কাউকে পছন্দও করেছি, তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবে। তানবীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানবীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানবীর নিরেট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানবীর ঠাট্টার স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসলো। রাকিব তানবীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে এসেছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করেই আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই। বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় এপার নয় আসপার হয়েই যেত। তখন ছেলের বাবা আসছে। ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরে ফেলতেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছে। এমন সময় আব্বু কল দিয়েছে। তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই তাই বলেছে। এই সবই। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি, আমি নিজেও জানতাম না। ভাইয়া আমায় ঠিকানাটা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানিক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরেই মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞাসা করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান, আসেননি কেন? সঠিক জানি না, তবে বলেছে ছেলের অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে, সামনে ঈদ আসতে চললো। এবার ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানবীর করবে। আলী আহমদ খান চিন্তিত কণ্ঠে শুধালো, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা, বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমদ খান মেকি স্বরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব বল। এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্ত স্বরে বলল, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা, আসলে আমাকে খবর দিস। এদিকে মেঘ একটু পর পর ব্যালকনিতে যাচ্ছে। আবিরের জন্য
অনেকক্ষণ অপেক্ষা করেছে। হঠাৎ বাইকের শব্দ শুনতেই ব্যালকনিতে ছুটল। তানবীরের পিছনে আবির বসা। আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতে মেঘকে নজরে পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবিষিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি হাসলো। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, আজকের ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের অক্ষি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে সহসা হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না। আবির হঠাৎ ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি? মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট্ট ছোট্ট দুষ্টামিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, মিস ইউ, অনেকটা নিচে লেখা, হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তেনাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তেনাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির 2 হাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরতে ছাদে তেনারা ঘোরাফেরা করে। তেনাদের নজর যেন মেঘের উপর না পড়ে, সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্তি কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তেনাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তেনারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি 2টা সিঙ্গেল সোফায় বসা, কারো মুখেই কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগ্রুর দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরে চিরচেনা জবাব, আবিরের মোহমায়ায় জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আব্বু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটা আবির নড়ে চড়ে বসলো। ধীর কণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইব, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদনে মেঘের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনেই হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে। যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি মেঘের হৃদয়ে তোলপাড় আরো বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না। বুকটা ধরাস ধরাস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো। একবারের জন্য পল্লব ফেললো না। আবির 2 হাতে নিজের মুখ ঢেকে বসে আছে।